এরই মধ্যে হয়তো আপনারা রাস্তায় কালিমার পতাকা উঠতে কিংবা ফেসবুকে রাস্তায় পতাকা ওড়ানোর ভিডিও দেখেছেন। কিন্তু আপনি কি খেয়াল করেছেন এই কালিমার পতাকা ওড়াতে চাওয়া সংশ্লিষ্ট ফেসবুক গ্রুপগুলোতে একটি রাজনৈতিক স্বপ্ন ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে? সেখানে বলা হচ্ছে, মুসলিম উম্মাহ আসুন এক পতাকা তলে, গণতন্ত্র নয় খেলাফত চাই, খেলাফত কায়েম করা ফরজ। বিষয়টা অনেকটা ধর্মীয় ব্যাপার মনে হতে পারে, কিন্তু আমরা একটু প্রশ্ন করি, এই খেলাফত আসলে কোন খেলাফত? প্রকাশ্য পোস্ট, দলীয় ওয়েবসাইট ও সংবাদ প্রতিবেদনের ডিসকোর্স অ্যানালাইসিস করে দেখলে বাংলাদেশে খেলাফত নিয়ে অন্তত 4 ধরনের ধারা দেখা যায়। এর একটি ধারা হলো নিবন্ধিত বা প্রকাশ্য খেলাফতপন্থী দলগুলোর, যারা দাওয়াত, সংগঠন, প্রশিক্ষণ, গণ আন্দোলন কিংবা নির্বাচনী রাজনীতির মাধ্যমে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা বলে। আরেকটি ধারা ছাত্র যুব সংগঠনের, যারা ধাপে ধাপে কর্মী তৈরি করে এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমাজ গড়তে চায়। তৃতীয় ধারা হলো ফেসবুকের অসংগঠিত ডিসকোর্স। এখানে খেলাফত খুব স্পষ্ট প্রশাসনিক মডেল নয়, দুর্নীতি, বিচারহীনতা, পশ্চিমা প্রভাব এবং বর্তমান রাষ্ট্র ব্যবস্থার প্রতি হতাশার বিপরীতে এক ধরনের মোরাল অল্টারনেটিভ। চতুর্থ ধারাটি হলো হিজবুত তাহরিরের মতো গ্লোবাল খেলাফতপন্থী চিন্তা, যারা জাতিরাষ্ট্রকেই সমস্যার অংশ মনে করে এবং মুসলিম দেশগুলোকে একটি প্যান ইসলামিক খেলাফতের অধীনে আনতে চায়। সমস্যা হলো, এই আলোচনায় উম্মাহ, খেলাফত, শরিয়া, ইসলামী রাষ্ট্র এবং আধুনিক রাষ্ট্র, এই 5টি আলাদা ধারণাকে অনেক সময় গুলিয়ে ফেলা হচ্ছে। অথচ ইতিহাসে এগুলো কখনোই এত সরলভাবে দেখার বিষয় ছিল না। এখন তাহলে ইসলামের ইতিহাস নিয়ে লেখা মুসলিম স্কলারদের বইগুলো আমাদের খেলাফত সম্পর্কে কী তথ্য দেয়? ফেসবুক গ্রুপগুলোর দাবি অনুযায়ী খেলাফত যদি একক, অখণ্ড, বিশ্বজনীন মুসলিম রাষ্ট্রের নাম হয়, যেখানে সব মুসলমান এক খলিফা, এক প্রশাসন এবং এক রাজনৈতিক কর্তৃত্বের অধীনে থাকবে, তাহলে ইসলামের ইতিহাস আমাদের খুব অস্বস্তিকর একটা ছবি দেখায়। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করা দরকার, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় খেলাফত নামে আলাদা কোনো প্রতিষ্ঠান ছিল না, কারণ খলিফা মানে উত্তরসূরি। নবী জীবিত থাকা অবস্থায় নেতৃত্বের উৎস ছিল নবুয়ত। তিনি ছিলেন ধর্মীয় নেতা, বিচারক, মধ্যস্থতাকারী, সামরিক নেতা এবং মদিনার রাজনৈতিক সম্প্রদায়ের প্রধান। কিন্তু তার ইন্তেকালের পরেই প্রশ্ন ওঠে, এখন মুসলিম সমাজের নেতৃত্ব কে দেবে? এই সময়ের ঘটনাগুলোর ধারাবাহিক বিবরণ আমরা পাই আল তাবারির তারিখ আল রুসুল ওয়াল মুলুক, আল বালাধুরির আনসাব আল আশরাফ এবং আল মাসুদির মুরুজ আল ধাহাবের মতো প্রাচীন মুসলিম ইতিহাস গ্রন্থে। এসব সূত্রেই দেখা যায় নেতৃত্বের প্রশ্নটি শুরু থেকেই সহজ ছিল না। সাকিফার বৈঠকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্বে আসেন। সুন্নি ঐতিহ্যে এটিকে শুরা ও বায়াতের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের সূচনা হিসেবে দেখা হয়, কিন্তু শিয়া ঐতিহ্যে এই ঘটনাকে আহলে বায়াতের নেতৃত্বের দাবিকে খারিজ করার সূচনা হিসেবে দেখা হয়। অর্থাৎ খেলাফতের জন্মই এমন একটি রাজনৈতিক মুহূর্ত থেকে, যার ব্যাখ্যা মুসলিম ঐতিহ্যের ভেতরেই একরকম নয়। প্রথম 4 খলিফার সময়কে মুসলিম রাজনৈতিক ইতিহাসে আদর্শ যুগ হিসেবে দেখা হয়, কিন্তু সেই আদর্শ যুগও রাজনৈতিক সংকটমুক্ত ছিল না। আল তাবারি ও ইবনুল আসিরের বর্ণনায় আমরা দেখি, তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার পর মুসলিম সমাজে প্রথম বড় গৃহযুদ্ধ শুরু হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংঘাত, সিফিনের যুদ্ধ, সালিশি বিতর্ক, খারিজিদের উত্থান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ড দেখায় নবী পরবর্তী কয়েক দশকের মধ্যেই নেতৃত্বের বৈধতা নিয়ে গভীর বিভাজন তৈরি হয়েছিল। এরপর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে খেলাফত ধীরে ধীরে বংশগত শাসনের দিকে যেতে শুরু করে। এই পরিবর্তনকে ইবনে খালদুন তার আল মুকাদ্দিমা গ্রন্থে খেলাফত থেকে মুলক বা রাজকীয় ক্ষমতার দিকে রূপান্তর হিসেবে ব্যাখ্যা করেন। অর্থাৎ খেলাফত তখন শুধু সুরাভিত্তিক নেতৃত্বের প্রশ্নে আটকে থাকেনি, এক পর্যায়ে সেটি রাজবংশ, সেনাশক্তি, প্রশাসন এবং সাম্রাজ্য রাজনীতির বাস্তবতায় প্রবেশ করে। কারবালার ট্র্যাজেডি এই বৈধতার সংকটকে আরও গভীর করে তোলে। দ্বিতীয় ফিতনার সময় আবদুল্লাহ ইবনে জুবায়ের মক্কাকে কেন্দ্র করে নিজেকে খলিফা হিসেবে প্রতিষ্ঠা করেন। আল তাবারি ও ইবনুল আসিরের বর্ণনায় দেখা যায়, তার নামে হিজাজ, ইরাক ও মিশরের মতো অঞ্চলে আনুগত্য ঘোষিত হয়েছিল। অর্থাৎ একই সময়ে মুসলিম রাজনৈতিক জগতে একাধিক নেতৃত্ব নিজেদের বৈধতা দাবি করছিল। পরবর্তী ইতিহাসেও একই চিত্র দেখা যায়।
750 সালে আব্বাসীয়রা উমাইয়াদের উৎখাত করে নতুন খেলাফত প্রতিষ্ঠা করে। তবে এখানে একটি সংশোধন জরুরি। আব্বাসীয় বিপ্লব 750 সালে হলেও বাগদাদ রাজধানী হিসেবে গড়ে ওঠে পরে, খলিফা আল মনসুরের সময়। কিন্তু উমাইয়া বংশ পুরোপুরি শেষ হয়ে যায়নি। আন্দালুসের ইতিহাস নিয়ে ইবনে ইজারির আল বায়ান আল মুগরিব এবং আধুনিক ইতিহাসবিদ হিউ কেনেডির কাছ থেকে আমরা জানি, আব্দুর রহমান ইবনে মুয়াবিয়া, যিনি পরে আব্দুর রহমান প্রথম নামে পরিচিত হন, আন্দালুসে গিয়ে কর্ডোবায় স্বাধীন উমাইয়া আমিরাত প্রতিষ্ঠা করেন। তিনি শুরুতে নিজেকে খলিফা বলেননি, কিন্তু আব্বাসীয় খলিফার রাজনৈতিক কর্তৃত্বও মেনে নেননি। এর মানে হলো আব্বাসীয় খেলাফত প্রতিষ্ঠার পরও মুসলিম রাজনৈতিক বিশ্ব একক কেন্দ্রের অধীনে থাকেনি। এরপর 909 সালে উত্তর আফ্রিকায় ফাতেমীয়রা নিজেদের খেলাফত প্রতিষ্ঠা করে। ফাতেমীয় ইতিহাস নিয়ে ফারহাদ দাফতারি এবং হিউ কেনেডির গবেষণায় দেখা যায়, তারা ছিল ইসমাইলি শিয়া ধারার রাজনৈতিক শক্তি এবং আব্বাসীয়দের বৈধতাকে সরাসরি চ্যালেঞ্জও করেছিল তারা। 929 সালে কর্ডোবার শাসক আব্দুর রহমান তৃতীয় নিজেকে খলিফা ঘোষণা করেন। ফলে 10ম শতকে মুসলিম বিশ্বে একই সময়ে 3টি বড় খেলাফত দাঁড়িয়ে যায়। বাগদাদে আব্বাসীয়, উত্তর আফ্রিকা ও পরে মিশরে ফাতেমীয়, আর আন্দালুসে কর্ডোবার উমাইয়া খেলাফত। 3 জন খলিফা, 3টি রাজনৈতিক কেন্দ্র, 3টি বৈধতার দাবি। তাহলে যদি খেলাফত মানে একক, অখণ্ড, বিশ্বজনীন মুসলিম রাষ্ট্র হয়, তাহলে ইতিহাসে আমরা বারবার তার বিপরীত দৃশ্য দেখি কেন? আমরা খেলাফত দেখি, কিন্তু সেই খেলাফতের ভেতরেই দেখি গৃহযুদ্ধ, প্রতিদ্বন্দ্বী খলিফা, আঞ্চলিক রাষ্ট্র, রাজবংশ, সুলতানি ক্ষমতা এবং প্রতীকী বৈধতার রাজনীতি। পরবর্তী মুসলিম ইতিহাসেও খলিফা বেশিরভাগ সময় বাস্তব শাসক ছিলেন না, ছিলেন বৈধতার প্রতীক মাত্র। ইবনে খালদুনের রাজনৈতিক বিশ্লেষণ এবং পরবর্তী মুসলিম ইতিহাসের ধারাবাহিকতা মিলিয়ে দেখলে বাস্তব ক্ষমতা বহু সময় চলে যেত সুলতান, আমির, সামরিক শাসক বা আঞ্চলিক রাজবংশের হাতে। সেলজুক, মামলুক, দিল্লি সুলতানাত, মুঘল কিংবা উসমানীয় সময়ে মুসলিম শাসন ব্যবস্থা একক মডেলে আটকে থাকেনি। মুসলিম ইতিহাসে খেলাফতের অস্তিত্ব ছিল, এটা অনস্বীকার্য, কিন্তু সব মুসলমানকে এক রাষ্ট্রে, এক আইনে, এক প্রশাসনে, এক খলিফার অধীনে স্থায়ীভাবে রাখার পূর্ণাঙ্গ সামগ্রিক খেলাফত ইতিহাসে বাস্তব মডেল হিসেবে টেকেনি। এদিকে আধুনিক মুসলিম চিন্তাবিদদের মধ্যেও রাষ্ট্র ব্যবস্থা নিয়ে একক মত নেই, বরং তারা খেলাফত ধারণাটিকে খারিজ করে এর বাইরে গিয়ে রাষ্ট্র কেমন হবে এই প্রশ্নে কয়েকটি বড় বড় ধারা তৈরি করেছেন। যেমন আবুল আলা মওদুদি দ্য ইসলামিক ল অ্যান্ড কনস্টিটিউশনে রাষ্ট্রকে ইসলামী নৈতিকতা ও শরিয়া বাস্তবায়নের জায়গা হিসেবে দেখেন। তার ভাষায় সার্বভৌমত্ব শেষ পর্যন্ত আল্লাহর, জনগণের ভূমিকা থাকবে, কিন্তু তা অবশ্যই শরিয়া সীমার ভেতরে থেকে। আবার আবদুল্লাহি আহমদ আন নাইম তার ইসলাম অ্যান্ড দ্য সেকুলার স্টেটে উল্টা যুক্তি দিয়েছেন। তার মতে শরিয়ার নৈতিক মর্যাদা রক্ষার জন্যই রাষ্ট্রকে ধর্মীয়ভাবে নিরপেক্ষ থাকা দরকার, কারণ রাষ্ট্র যদি জোর করে ধর্ম চাপায় তখন ধর্মীয় আনুগত্য নৈতিক পছন্দ না হয়ে আইনি জবরদস্তিতে পরিণত হয়। খালেদ আবু আল ফাদল ইসলাম অ্যান্ড দ্য চ্যালেঞ্জ অফ ডেমোক্রেসিতে বলেন, কোরআন কোনো নির্দিষ্ট রাষ্ট্র কাঠামো নির্ধারণ করেনি, ন্যায়, পরামর্শ ও করুণার মতো মূল্যবোধকে বরং গুরুত্ব দিয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আল্লাহর আইন বললেই কি সব কিছু প্রশ্নের ঊর্ধ্বে চলে যায়? না, কারণ টেক্সট নিজে কথা বলে না, মানুষই টেক্সট ব্যাখ্যা করে। ওয়াইল হাল্লাক দ্য ইম্পসিবল স্টেটে আরও কঠিন একটি প্রশ্ন তুলেছেন। তার মতে আধুনিক রাষ্ট্র নিজেই এত কেন্দ্রীভূত, আমলাতান্ত্রিক ও ক্ষমতাধর যে তাকে শুধু ইসলামিক নাম দিলেই ক্লাসিক্যাল ইসলামিক গভর্নেন্স ফিরে আসে না। অর্থাৎ আধুনিক ইসলামী চিন্তাতেও প্রশ্নটা শুধু খেলাফত চাই কি চাই না এরকম নয়। আধুনিক ইসলামের মোটা দাগে প্রশ্ন হলো, রাষ্ট্রে আইন ব্যাখ্যা করবে কে, ক্ষমতা সীমাবদ্ধ হবে কিভাবে, নাগরিক অধিকার রক্ষা হবে কিভাবে, আর শাসককে জবাবদিহির মধ্যে রাখবে কোন প্রতিষ্ঠান? এই প্রশ্নগুলোর উত্তর বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশে যারা খেলাফতের কথা বলছে তাদের মধ্যেই পদ্ধতি নিয়ে বড় পার্থক্য আছে। কেউ নির্বাচন ও গণ আন্দোলনের পথ ব্যবহার করতে চায়, কেউ জাতিরাষ্ট্রের ধারণাকেই বাতিল করতে চায়, আবার অনেকের শুধু ফেসবুক স্ট্যাটাসেই খেলাফত সীমাবদ্ধ আছে। এ নিয়ে পরিষ্কার কোনো বক্তব্য নেই। আমাদেরও এই রাজনৈতিক খেলাফতকে প্রশ্ন করতে হবে বোঝার জন্য।
কারণ ঐতিহাসিকভাবে এই ব্যবস্থাকে প্রশ্ন করেছে খোদ ইসলামিক স্কলাররা। এগুলোও খেলাফতকে আক্রমণ করার জন্য নয়। আমাদের প্রশ্নগুলো হলো, যে কোনো রাষ্ট্র ব্যবস্থার ন্যূনতম গভর্নেন্স টেস্ট, কোনো কল্পনাকে রাষ্ট্রের রূপ দিতে হলে শুধু আবেগ যথেষ্ট নয়, তাকে ইতিহাস, জবাবদিহি, নাগরিক অধিকার এবং বাস্তব প্রশাসনিক প্রশ্নের পরীক্ষায়ও উত্তীর্ণ হতে হয়। তাই গণতন্ত্র নয়, খেলাফত চাই, এই স্লোগান শুনলেই আমাদের প্রশ্ন করা দরকার, কোন খেলাফত, কার খেলাফত, কিভাবে আসবে সেই খেলাফত, কিভাবে চলবে সেটা, আর জনগণ তাকে কিভাবে জবাবদিহির মধ্যে রাখবে। কারণ ইসলামের ইতিহাস আমাদের শিক্ষা দিচ্ছে, খেলাফত নিয়ে ক্ষমতা, রাজনীতি, যুদ্ধ, ব্যাখ্যা এবং রাষ্ট্র পরিচালনার জটিলতা তৈরি হয়েছে শুরু থেকেই। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।